হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জীবন আহমেদ, আলোক বিন্দু পাঠশালার পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়। তো কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়টি কি, সেটা হচ্ছে পদার্থের অবস্থা। আজকে আমরা পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটাকে বিস্তারিতভাবে পড়ব এবং আশা করি আজকের ক্লাসটা যদি তোমরা করো তাহলে এই অধ্যায়ে আর কোনো প্রবলেম থাকবে না। কিন্তু আমরা অনেক সময় অনেকেই ভাবি যে আসলে এই অধ্যায়টা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ভাইয়া একটু ভুল ধারণা। এই অধ্যায় থেকে দেখো তোমাদের বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিকই খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ কোন জায়গা থেকে কোশ্চেন হবে ভাইয়া তুমি কিন্তু জানো না যে কোন জায়গা থেকে কোশ্চেনটা হইতে পারে। তাই প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে হবে এবং তোমার মধ্যে একসময় বিশ্বাস আনতে হবে যে এই বই থেকে যে কোনো টপিক থেকে যে কোনো জায়গা থেকে যদি কোশ্চেন হয় ইনশাল্লাহ আমি দিতে পারবো। ওকে, তাহলে চলো শুরু করি আজকের এই অধ্যায়। আজকের অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা। তাহলে পদার্থ আমরা কি বুঝি, যে পদার্থটা আসলে কি? আমরা জানি যে এই মহাবিশ্বে যা কিছু আছে সকল কিছুই পদার্থ। আর পদার্থের সংজ্ঞা হচ্ছে যে আয়তন দখল করতে পারে, জায়গা দখল করতে পারে, সেটাই হচ্ছে পদার্থ। যার ভর আছে, যার আকার আছে, যে আয়তন দখল করতে পারে, যে এই পৃথিবীতে আছে, জায়গা নিয়ে আছে, সেটাই পদার্থ। এবং এই পদার্থগুলো কিছু অবস্থানে থাকে। সেই অবস্থানগুলো কি ভাইয়া? যেমন এখানে দেওয়া আছে কঠিন। পদার্থগুলো কঠিন অবস্থায় থাকতে পারে, পদার্থগুলো তরল অবস্থায় থাকতে পারে, এবং পদার্থগুলো কি বায়বীয় অবস্থায় থাকতে পারে। এবং এই পদার্থগুলো আমরা কাকে কঠিন বলবো এবং কাকে তরল বলবো এবং কাকে বায়বীয় বলবো, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আসলে কঠিন পদার্থগুলো কি, তরল পদার্থগুলো কি, বা গ্যাসীয় পদার্থগুলো কোনগুলা। তা আমরা আগে সাধারণভাবে বুঝি, পরবর্তীতে তোমাদের অসাধারণভাবে বোঝানো হবে। হ্যাঁ, দেখবা যে পরবর্তীতে আর কোনো তোমাদের মনের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না, বা এই টপিকে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা সাধারণভাবে যদি বুঝি যে কঠিন পদার্থগুলো কি, আমরা দেখি যে কঠিন পদার্থগুলো যার আয়তন আছে এবং যে একটা জায়গা দখল করে, যার মধ্যে একটা ভর আছে, ঠিক আছে, এবং যে জায়গা দখল করতে পারে, যার আয়তন আছে, জায়গা দখল করতে পারে, এটা হচ্ছে কঠিন পদার্থ। এবং তরল পদার্থ কি? যার নির্দিষ্ট একটা আকার আছে, যার একটা আয়তন আছে এবং ভর আছে এবং আকার আছে, এই তিনটা গুণ যার মধ্যে আছে, আমরা তাকে কি বলতে পারি? কঠিন পদার্থ বলতে পারি। এবং আমরা তরল পদার্থ কাকে বলতে পারি? দেখো ভাইয়া, তরল পদার্থ আমরা বলতে পারি যে যার মধ্যে নির্দিষ্ট একটা আয়তন আছে এবং নির্দিষ্ট একটা ভর আছে এবং এর কোনো আকার নেই। তরল পদার্থের কোনো আকার নেই, তরল পদার্থের কোনো আকার নেই। তবে আমরা কি দেখো, আমরা কঠিন পদার্থ কাকে বলতে পারি? যার মধ্যে তিনটা গুণ আছে, যার মধ্যে তিনটা গুণ আছে তাকে আমরা কি বলতে পারি? কঠিন পদার্থ। এবং যার মধ্যে এই দুইটা গুণ আছে কিন্তু একটা গুণ নেই, তাকে আমরা তরল পদার্থ বলতে পারি। ঠিক আছে। আর আমরা দেখো বায়বীয় পদার্থ কাকে বলতে পারি? বায়বীয় পদার্থ হচ্ছে যার মধ্যে ভর আছে বাট আয়তন এবং আকার এই দুইটা নেই। তাহলে দেখো সিম্পলভাবে বোঝার চেষ্টা করো যে আসলে আয়তন আছে, ভর আছে এবং আকার আছে, এই তিনটা যার মধ্যে আছে সে হচ্ছে কঠিন পদার্থ। আমরা দেখতে পারি একটা ইটকে নিতে পারি, দেখো তো এর একটা ভর আছে, হ্যাঁ অবশ্যই আছে, এর একটা ভর আছে, এর একটা আকার আছে, দেখো তো একটা চতুর্ভুজের মতন না, অবশ্যই এর একটা আকার আছে, এবং দেখো একটা আয়তন আছে, এর আয়তন আমরা বের করতে পারবো, অবশ্যই বের করতে পারবো, এর একটা আয়তন আছে। এবং দেখো তরল পদার্থ, তরল পদার্থ নিতে হলে আমাকে একটা জার বা একটা গ্লাস নিতে হবে। গ্লাসের মধ্যে আমি যদি তরল রাখি, দেখো একটা তরল রাখি, এর একটা
আয়তন আছে ভাইয়া, এর একটা আয়তন আছে, যে এই যে 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 ইয়াটা দখল করে আছে এটা একটা আয়তন, এর একটা আয়তনের মধ্যে থাকতে আছে, এবং এর একটা নির্দিষ্ট একটা ভর আছে। হ্যাঁ, তার মানে এই যে আমরা পানিটা নিলাম গ্লাসের মধ্যে, এর একটা নির্দিষ্ট একটা ই আছে, আয়তন এবং ভর আছে, কিন্তু এর কোনো আকার নেই, কারণ তুমি যেখানেই রাখো সে আকার ধারণ করবে। তুমি এখানে গ্লাসে রাখছো, এই পানিটা গ্লাসের আকার ধারণ করবে। তুমি যদি একটা গোল একটা বলের মধ্যে রাখো, তাহলে সে কী করবে, গোল আকার ধারণ করবে। কারণ পানি কখনো তার নিজস্ব কোনো আকার থাকে না, পানির কোনো নিজস্ব আকার থাকে না, বা তরল, পানি বলা ভুল, কারণ পানি তোমার বরফ হইতে পারে, বাট এখানে তরল তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার থাকে না। এটা যে পাত্রে রাখা হবে সে পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থ কি করে, পাত্রের আকার ধারণ করে, ঠিক আছে, পাত্রের আকার ধারণ করে। কিন্তু বায়বীয় পদার্থ দেখো, গ্যাসীয় যে পদার্থ, সে পদার্থর আয়তনও নেই বা আকারও নেই, সে মুক্তভাবে বায়বীয়ভাবে ঘুরতেছে। হ্যাঁ, কিন্তু এর একটা নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট কি আছে, একটা ভর আছে, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল নলেজ, আমি তোমাকে সিম্পলভাবে এই জিনিসটা বুঝাইলাম। কিন্তু এই জিনিসটা যখন আমরা সাইন্টিফিকলি ভাবে বুঝবো, বা অসাধারণভাবে, যেটা বললাম আমি একটু আগে, যে অসাধারণভাবে বুঝবো, তখন তুমি দেখো ভাইয়া, অসাধারণভাবে বুঝার যে সিস্টেম, দেখো এরপরে আর তোমার কোনো সমস্যা থাকার কথা না এই টপিকে। আসো দেখি অসাধারণভাবে কীভাবে বোঝা যায়। আচ্ছা দেখো, কঠিন পদার্থ, আমরা পানিকে কি কঠিন পদার্থ বলতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। কখন পারি? যখন এই পানিটা, যখন তুমি কয়েক টুকটা বরফে বরফে থাকবে, ধরো আমি 3 টুকটা বরফ নিছি একটা পাত্রের মধ্যে, অবশ্যই পাত্রটা ধাতব হইতে হবে। ধরো ধাতব দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব, তাপ পরিবাহী হইতে হবে। হ্যাঁ, ধরো আমরা এটা বরফ, এটা কি H2O নিছি, H2O কি পানি, কিন্তু এটা কি আছে, বরফ। বরফে যখন আছে তখন এটা কি হবে, কঠিন, কঠিন অবস্থায় আছে। ধরো এটার তাপমাত্রা -20°C ধরো। এখন যখন এইটা -20°তে আছে, তখন এই পানিটা হইছে বরফ, কিন্তু এই বরফটা কি আছে ভাই, কঠিনে আছে। কেন কঠিনে আছে? কঠিনে থাকার এর কারণ হচ্ছে, আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা বস্তু কণা, এটা একটা সবাই অসংখ্য কণা দ্বারা গঠিত, এবং এই কণাগুলোর যে মধ্যবর্তী একটা আন্তঃকণা, একটা আন্তঃকণা আকর্ষণ বল কাজ করে। একটা কি মধ্যবর্তী আন্তঃকণা আকর্ষণ বল কাজ করে, এবং এই কঠিন পদার্থের এই মধ্যবর্তী যে আন্তঃকণা আকর্ষণ বলটা আছে, এবং সবচেয়ে বেশি, এই বলটা সবচেয়ে বেশি, তাহলে আমরা বলতে পারি যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বলটা বেশি, যে কারণে এই কণাগুলো, দেখো ভাইয়া, এই কণাগুলো কি হবে, সবচেয়ে কাছে থাকবে। এই কণাগুলো তোমার অনেকটা কাছে, যেমন ধরো এরকম থাকতে পারে, এরকম একটার সাথে আরেকটা লেগে থাকতে পারে। হ্যাঁ, যে জন্য এই পদার্থটা, কঠিন পদার্থ কি হয়, শক্ত হয়, শক্ত হয়, যে কারণে এটা হচ্ছে এই যে আকর্ষণ, মধ্যবর্তী একটা কণা আর একটা কণার যে আকর্ষণ, এই আকর্ষণ বলটা কি ভাইয়া, কঠিন পদার্থের বেশি। যখন আমি এই বরফটাকে তাপ দেব, ধরো এই বরফটা আমি এখানে নিয়ে আসছি, ধরো এখানে কিছু দিয়ে আমরা তাপ প্রয়োগ করছি, ধরো একটা তাপ দিছি, তখন কি হবে, এই বরফটা কি করবে, আস্তে আস্তে তোমার কি হবে, তরলে রূপান্তরিত হবে। যখন তরলে রূপান্তরিত হবে, তখন এটা কি ভাই, তরল পদার্থ। এটা তরল পদার্থ, এটা কি হয়ে গেল, তাপ প্রয়োগে তরল পদার্থে রূপান্তরিত হয়ে গেল। যখন এটা তরল পদার্থে রূপান্তরিত হয়েছে, তখন দেখবে ভাইয়া, কঠিন পদার্থের যে আন্তঃকণা আকর্ষণ বলটা আছে, এর থেকে আস্তে আস্তে কণাগুলো দেখবে যে আস্তে আস্তে ছোটাছুটি করতেছে। ছোটাছুটি করার ফলে এর আকর্ষণ বলটা একটু কমে যাবে, বা এর কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করবে, এবং এর থেকে বোঝা যাচ্ছে যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বলটা বেশি, এবং তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বলটা কম। আন্তঃকণা
আকর্ষণ বল কম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বলটা বেশি, সে কারণে বস্তুটা কঠিন হয়ে যাচ্ছে এবং এটা অনেক শক্ত হয়ে যাচ্ছে। এবং তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বলটা কি হবে ভাইয়া, কঠিন পদার্থ থেকে কম হবে, যে কারণে এটার যে কণাগুলো আছে এই কণাগুলো দূরে দূরে অবস্থান করবে। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে বায়বীয় যে পদার্থটা আছে, এবং এই বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, এই বায়বীয় পদার্থের ক্ষেত্রে তুমি যখন দেখবা যে তরল, ধরো একটা তরল, এই তরলটা আমরা এই পাত্রে নিয়ে আসছি, ধরো এই তরলটা নিয়ে আসছি, ঠিক আছে। যখন তুমি এইখানে তাপ দিবা, ধরো একটা কিছু দিয়ে খড়গুলোতে তাপ দিছো, তাপ দেওয়ার ফলে এটা দেখবো যে বাষ্প আকারে কিছু যাইতেছে। এই যে বাষ্প, এই বাষ্পের যে আন্তঃকণা আকর্ষণ, এই বাষ্পের যে আন্তঃকণা আকর্ষণ বল, এটা হবে কি ভাইয়া, তরলের থেকে কম হবে। তাহলে দেখছো ভাই অসাধারণভাবে কিভাবে বুঝাইলাম যে আসলে একটা পদার্থ, সবগুলো পানি H2O, এটাও H2O, সবগুলো পানি কিন্তু এই আন্তঃকণা আকর্ষণ বলের কারণে এক এক ধর্ম প্রদর্শন করে। যেমন এটা যখন -20 ছিল তখন ছিল কঠিন পদার্থে, এবং এইটা যখন তরলে আসছে, সাপোজ এটার এখন ধরো 1°C, বা বরফ তোমার হচ্ছে 0°C তোমার পানিতে রূপান্তরিত হয়, হ্যাঁ, পানিতে রূপান্তরিত হতে শুরু করে। ধরো এটা যখন 0°তে ছিল, এই পানিটা তখন H2 ছিল, কিন্তু এটা কি প্রদর্শন করছে, তরলের ধর্ম প্রদর্শন করছে। যখন এইটা ধরো 100°তে ছিল, তখন এটা কি করছে ভাইয়া, এটা তখন তোমার বায়বীয় বা গ্যাসের যে ধর্ম এটা প্রদর্শন করছে। অতএব আমরা বিস্তারিত একটা দেখলাম যে আসলে আমরা কঠিন পদার্থ কাকে বলতে পারি, তরল পদার্থ কাকে বলতে পারি, এবং গ্যাসীয় পদার্থ কাকে বলতে পারি। এবং এটা কি ভাইয়া, এটা হচ্ছে পদার্থের অবস্থা, যে 3 অবস্থায় থাকতে পারে তার একটা ইয়া। কিন্তু ভাইয়া দেখো, বিজ্ঞানের যে বিষয়গুলো আছে এগুলো কোনো কিছুই ভাইয়া স্থায়ী না, এগুলো সবগুলো কি অস্থায়ী। তুমি নতুন কিছু যদি আবিষ্কার করতে পারো, তোমারটা এখানে চলে আসবে। যে কারণে আমাদের আপডেট জিনিস জানতে হবে। দেখো এখানে তোমাদের একটা কারেকশন দেওয়া আছে যে প্লাজমা, এই প্লাজমাটা কি, এই প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। এটা তোমার বইতে নাই ভাইয়া, কিন্তু আমরা এখানে কারেকশন দিয়ে রাখছি, কারণ তুমি যখন উপরে যাবা তোমার আপডেট জিনিসপত্র কিছু জানতে হবে। যেমন এই প্লাজমাটা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থার নাম, হ্যাঁ, এটা নতুন কারেকশন। এখন এটা যদি তোমার স্যার যদি তোমার কোশ্চেন করে বা তুমি যদি বলো, স্যারের যদি জানা থাকে, তাহলে অবশ্যই ভাববে যে তুমি একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করছো বা তোমার মধ্যে তুমি কিছু জানো। হ্যাঁ, এটা হচ্ছে, এগুলো তোমার দরকার নেই, বাট আমরা জানার জন্য দেওয়া রাখছি। ওকে, তাহলে আমরা বুঝলাম কি কঠিন, তরল এবং বায়বীয় সম্পর্কে, এবং এগুলা কাকে কিভাবে বলবো, এবং এই ধর্ম কি, এগুলো সম্পর্কে একটু জানলাম। এবং এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। ওকে, ধরো মুসানি। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। হ্যাঁ, দেখো এটা হচ্ছে কি ভাইয়া, কণার গতিতত্ত্ব। তাহলে কণার গতিতত্ত্বটা আমরা যদি এক্সপেরিমেন্ট করি, যে আসলে প্রত্যেকটা পদার্থই অসংখ্য লক্ষ লক্ষ অণু, পরমাণু বা কণা দ্বারা গঠিত, এবং এই কণাগুলো কীভাবে ভাইয়া একসময় গতি প্রাপ্ত যে লাভ করে, এটার তুমি একটা এক্সপেরিমেন্ট দেখো। যে ধরো আমি একটা জার নিচ্ছি, হ্যাঁ, ধরো একটা জার নিচ্ছি, এবং এই জারের মধ্যে ধরো কঠিন পদার্থ হিসাবে বরফ রাখলাম।
H2 পানি। এখন এটা ধরো বরফ। এখন আমি এখানে ধরো কিছু একটা দিয়ে, ধরো একটা মোমবাতি দিয়ে তাপ প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, একটা মোমবাতি দিয়ে তাপ প্রয়োগ করা হয়েছে। তাপের ফলে এই কণাগুলো কি হবে, কঠিন পদার্থের যে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আমি আগেই বলছি যে কঠিন পদার্থের আন্তঃকণার যে আকর্ষণ বলটা এটা অনেক বেশি থাকে, এবং যে কারণে এই যে তাপটা দেওয়ার ফলে এর মধ্যে যে আন্তঃকণা আকর্ষণ যে কণাগুলো আছে, এই কণাগুলো আকর্ষণ বল অনেকটাই বেশি, যে কারণে তাপ প্রয়োগের ফলে এই কণাগুলো কাঁপতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, এবং এর দূরত্ব বাড়ানোর জন্য চেষ্টা করবে এই তাপের ফলে। এবং এই তাপটা কি করবে, এর মধ্যে যখন যাবে তখন এর কণাগুলো অনেকটা কাঁপতে থাকবে এবং অনেক বেশি কাঁপতে থাকবে, কঠিন পদার্থের কণাগুলো অনেক বেশি কাঁপতে থাকবে। এবং এটা একসময় কি হবে, কাঁপতে কাঁপতে এই কণাগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে এবং তরলে রূপান্তরিত হবে। হ্যাঁ দেখো, তরলে রূপান্তরিত হবে। তখন যদি আমি আবার তাপ প্রয়োগ করাই, এই যে তাপ যদি আমি আবার প্রয়োগ করি, তাহলে কি হবে ভাইয়া, এই তাপটা যখন প্রয়োগ করা হবে তরল পদার্থের যে কণাগুলো এর আকর্ষণ, আন্তঃকণা আকর্ষণ যে বল, এটা ভাইয়া কঠিন পদার্থ থেকে একটু কম বলতে অনেকটাই কম। হ্যাঁ, পরবর্তী তাপ প্রয়োগে এটা কি করবে, আরও বলটা হারাবে, হ্রাস পাবে, এবং এর কণাগুলোর ছোটাছুটি বেড়ে যাবে, মানে ছোটাছুটি করতে থাকবে। এবং এর যে মধ্যবর্তী যে একটা কণা এবং আরেকটা কণার মধ্যে যে আকর্ষণ বল, এই নিজেদের মধ্যে যে আকর্ষণ বল, এটাকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। এবং এটা বাড়ানোর জন্য চেষ্টা করবে, একসময় কি করবে ভাইয়া, এটা বাষ্প হয়ে যাবে। এই যে বাষ্প হয়ে গেল, এবং এর যে কণাগুলোর যে ছুটাছুটি, যে এই কণাগুলো যে গতি যে লাভ করতে পারে, এর একটা প্রমাণ বা এক্সপেরিমেন্ট, এটাই তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। এবং এইভাবে যদি বলে যে কণার গতিতত্ত্ব, এটা প্রমাণ করো, এভাবে তোমরা এক্সপেরিমেন্ট করে তোমরা প্রমাণ করতে পারবা। ওকে, তো এরপরে আসি যে এরপরের যে টপিকটা দেওয়া আছে, হচ্ছে তোমাদের ব্যাপন সম্পর্কে। আচ্ছা, ব্যাপনের একটা মজার টপিক, এটা সুন্দর একটা টপিক। আচ্ছা, আসি ব্যাপন সম্পর্কে। ব্যাপনটা কি ভাইয়া, ব্যাপনটা সম্পর্কে হচ্ছে, ব্যাপন অর্থাৎ আমি যেটা মনে করি যে ব্যাপন এর একটা সুন্দর টপিক। ব্যাপন, আচ্ছা ব্যাপনটা এর আরেকটা নাম দেওয়া যাইতে পারে। হ্যাঁ, মানে আমার ইয়ার মধ্যে আর কি, ব্যাপন অর্থাৎ ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া। আচ্ছা, ছড়িয়ে পড়া কেন বললাম ভাইয়া, দেখো ব্যাপনের ধর্মই হচ্ছে ছড়িয়ে পড়া, মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়া। হ্যাঁ, মানে এটা ছড়িয়ে পড়তেছে চারপাশে, এই জন্য বললাম। এখন দেখো, তোমার যদি আমি বুঝাই যে আসলে ব্যাপনটার সংজ্ঞা কি, ব্যাপনটার সংজ্ঞা এমন হইতে পারে যে কোনো একটা পদার্থের ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, ওইটাই হচ্ছে ব্যাপন। তাহলে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া মানে সমানভাবে চারপাশে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, ওইটাই হচ্ছে ব্যাপন। তাহলে ধরো আমি একটা জার নেই, ধরো আমি একটা জার বা গ্লাস নিলাম, ধরো, বা একটা বালতি, মনে করো একটা বালতিতে তরল আছে, ধরো পানি আছে, তরল আছে। আচ্ছা, তরল আছে, তা আমি যখন এর মধ্যে ধরো একটু নীল যে আমরা জামা কাপড় যে পরিষ্কার করি যে নীল আছে না, ধরো নীলটা দিলাম। আর নীলের দেওয়ার ফলে কি হবে ভাইয়া, এই নীলটা তোমার স্বতঃস্ফূর্তভাবে এই পানির মধ্যে মিশে যাবে। এবং এই যে মিশে যাওয়ার প্রক্রিয়া, এটাই বলতেছে ব্যাপন। যে কিভাবে মিশবে, এই যতক্ষণ না পর্যন্ত এই পানির ঘনত্ব এবং এই নীলের যে ঘনত্ব, এটা দুইটা সমান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দুইটা একে এবং অপরকে মিশ্রিত করতে থাকবে, এটাই হচ্ছে ব্যাপন। হ্যাঁ, এই ঘনত্ব সমান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভাইয়া মিশতেই থাকবে এই পানি এবং এই নীলের ব্যাপারে। ঠিক আছে, তাহলে ব্যাপনের সঙ্গে এসে আমরা কি লিখতে পারি, যে
ব্যাপনের সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি, দেখো আমরা এর সংজ্ঞা হিসেবে লিখতে পারি যে সরি দেখো এর সঙ্গে সঙ্গে লিখতে পারি যে কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয়, কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় এই এই যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলোতে যদি স্বতঃস্ফূর্তভাবে এই মাধ্যমগুলোতে যদি সরি ধরো এই মাধ্যমগুলোতে যদি কোনো মাধ্যমে কঠিন তরল ব্যবহার পদার্থে দেখো আমরা ব্যাপনের যে সংজ্ঞা সেই সংজ্ঞা হিসেবে লিখতে পারি যে কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া সেটাই হলো ব্যাপন। ওকে, বুঝতে পারছি যে কোনো মাধ্যমে, সেটা হোক কঠিন তরল এবং বায়বীয়, যে কোনো মাধ্যমে যদি কোনো কিছু স্বতঃস্ফূর্তভাবে বা সমানভাবে ছড়িয়ে পড়ে এটাই হচ্ছে ব্যাপন। ওকে, বুঝতে পারছি, এটা সিম্পল টপিক। ওকে, তারপরে পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমার নিঃসরণ। হ্যাঁ, তো নিঃসরণ সম্পর্কে আমরা কি বুঝতে পারি বা নিঃসরণটা কি? আচ্ছা দেখো, নিঃসরণ সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব। হ্যাঁ, যে নিঃসরণটা কি, আসলে নিঃসরণ এর ধর্ম কি বা এর কি ধর্ম প্রদর্শন করে বা এর সিস্টেমটা কি, নিঃসরণ সম্পর্কে আসলে আমরা জানি। নিঃসরণটা কি? নিঃসরণটা বেসিক্যালি ব্যাপনের মতোই আর কি, কিন্তু একটু উচ্চ পর্যায়ে। কেমন উচ্চ পর্যায়ে? দেখো, নিঃসরণ হচ্ছে কোনো মাধ্যম থেকে, কোনো ঘন মাধ্যম থেকে বা কোনো মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে সজোরে বেরিয়ে পড়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে নিঃসরণ। তো অতি উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে পড়ার প্রক্রিয়া হচ্ছে নিঃসরণ। তা নিঃসরণ থেকে আমরা এক্সপেরিমেন্ট করে দেখো তো, ধরো একটা বেলুন আমরা নিলাম। হ্যাঁ, এই বেলুনে কিন্তু বায়ু আছে বা গ্যাস আছে, এবং এই গ্যাসটাকে যখন আমরা কোনো কিছুতে ছিদ্র করব, ধরো একটা কিছুতে ছিদ্র করার ফলে এটা কিন্তু ফেটে যাবে, এবং ফেটে যাওয়ার ফলে এটা চারপাশে কি হবে, বায়ুমণ্ডলে মানে হঠাৎ করে তোমার কি হবে, এটা মিশে যাবে। এটাই হচ্ছে নিঃসরণ ভাইয়া। এটার সংজ্ঞা হিসেবে লিখতে পারি যে কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয়, যে কোনো মাধ্যমে কোনো কিছু সজোরে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাই হচ্ছে নিঃসরণ। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। ওকে,
এবং এবং সেই সাথে আমরা আরেকটা টপিক এখানে যোগ করতে পারি, যে নিঃসরণের টপিক হিসাবে লিখতে পারি যে সরু ছিদ্রপথ। হ্যাঁ, সরু ছিদ্রপথে কোনো কিছু সজোরে বেরিয়ে পড়ার প্রক্রিয়াটাই হচ্ছে নিঃসরণ। যেমন এখানে আমি একটা উদাহরণ দিলাম যে বেলুন, বেলুন না, ধরো আমরা বডি স্প্রে, যে বডি স্প্রে আমরা ইউজ করি, বডি স্প্রেতে কিন্তু যে বোতাম আছে উপরের, ওটা চাপ দেওয়ার ফলে কিন্তু একটা সরু ছিদ্রপথ, এবং ওই সরু ছিদ্রপথ দিয়ে কিন্তু ওই পারফিউমের যে স্প্রেটা ওইটা কিন্তু বেরিয়ে পড়ে সজোরে, এবং এটা পরিবেশে মিশ্রিত হয়ে যায়। তাহলে আমরা সংজ্ঞা হিসেবে লিখতে পারি যে কোনো সরু ছিদ্রপথ দিয়ে সজোরে কোনো কিছু বেরিয়ে আসার যে প্রক্রিয়া, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে যে বেরিয়ে আসার প্রক্রিয়া, সেটাই হচ্ছে ভাইয়া কি নিঃসরণ। ওকে, বুঝতে পারছি। তো এর পরের টপিকটা যেটা আছে সেটা হচ্ছে মোমবাতির তিনটা যে ধর্ম প্রদর্শন করে মোমবাতি, সেই তিনটা ধর্মের যে একটা প্রমাণ তোমাদের বইতে দেওয়া আছে, সেই প্রমাণটাই বেসিক্যালি একটু দেখানোর চেষ্টা করব। দেখি যে মোমবাতির যে তিনটা ধর্ম এখানে প্রদর্শন করে, সেই ধর্মগুলা কি কেমন। আচ্ছা, আসো। তো তো আমরা আগে একটা মোমবাতি নিতে হবে অবশ্যই। আচ্ছা, আমরা একটা মোম নিলাম। আচ্ছা, একটা মোম নিছি, এবং এই একটা সুতা আছে মোমের উপরে, ধরো একটা সুতা আছে, এবং সুতাতে কি করছি আমরা, ধরো একটা আগুন ধরাইছি। আচ্ছা, ভালো। এবং এই মোমটা কি দিয়ে তৈরি ভাইয়া? এই মোমটা হচ্ছে হাইড্রোকার্বন মিশ্রিত একটা জৈব যৌগ। হ্যাঁ, যখন একটা মোম, এটা কিন্তু কঠিন পদার্থতে আছে, তাই না? তাহলে একটা ধর্ম কিন্তু আমরা প্রথমে পেয়ে গেছি যে মোম কঠিন পদার্থতে আছে, এটা হাইড্রোকার্বন মিশ্রিত একটা জৈব যৌগ। অ্যান্ড পরবর্তীতে যখন এটাকে সুতায় যে আগুনটা ধরানোর ফলে এই হাইড্রোকার্বন, এটা কি হবে, তাপ প্রয়োগের ফলে এখানে কিন্তু তরল পদার্থ রূপান্তরিত হবে। হ্যাঁ, দেখবা যে নিচে বা মোমের সাইড দিয়ে কিছু তরল পদার্থ আসে, এবং এটা কি হয়, শীতলীকরণ হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। এটা সামনে আসে, কিভাবে হয় সেটা দেখাবো। আচ্ছা, এটা আসে পরবর্তীতে, এটা যখন তাপ প্রয়োগের ফলে যে তরলে রূপান্তরিত হয়, এবং এই তরল থেকে আবার কি বাষ্পে রূপান্তরিত হয়। হ্যাঁ, এই বাষ্পে রূপান্তরিত হয়। তাহলে এই যে তাপ প্রয়োগের ফলে যে তরলে রূপান্তরিত হলো, তাহলে তরলটা কিন্তু আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তরলটা পেয়ে গেছি, এবং পরবর্তীতে যে বাষ্পে রূপান্তরিত হয় সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। তাপ প্রয়োগের ফলে হাইড্রোকার্বন মিশ্রিত যে তোমার যে এই যে মোমটা আছে, এটা কঠিন ছিল, পরবর্তীতে তাপ প্রয়োগের ফলে তরলে রূপান্তরিত হয়েছে, পরবর্তীতে তাপ প্রয়োগের ফলে আবার এই তরল থেকে কি হয়েছে, বাষ্পে। কিন্তু আমরা এখানে দেখো এই যে আলোটা পাই, মোমের আলোটা পাই, সেটা কিভাবে, সেটা হচ্ছে বায়ুতে অক্সিজেনের সাথে তোমার মিশ্রিত হয়। অক্সিজেনের সাথে এটা হাইড্রোকার্বন মিশ্রণের ফলে এটা আমরা কি আলো দেখতে পাই। অক্সিজেন না থাকলে ভাইয়া আলো দেখাটা সম্ভব না। কারণ তুমি একটা বদ্ধ ঘরে যেখানে অক্সিজেন নাই, সেখানে তুমি যদি আলো বা কোনো ম্যাচ লাইট বলো, এই ধরনের কোনো কিছু যদি তুমি জ্বালাও, সেখানে তুমি ভাই আলো দেখতে পারবে না, সেটা জ্বলবে না। ওকে, যেমন রান্নার কাজ তুমি যদি করো, দেখবা যে একটা আবদ্ধ চুলার মধ্যে দেখবা যে কম জ্বলে। হ্যাঁ, কম জ্বলে, কিন্তু দেখবে চারপাশে খোলা চোলা, যেখানে অক্সিজেনের সরবরাহ ভালো, সেখানে দেখবা যে আলোটা ভালোভাবে জ্বলতেছে। তাহলে এখানে যাওয়ার ফলে আরেকটা জিনিস উৎপন্ন হয়, যে হাইড্রোকার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। হ্যাঁ, আর কি উৎপন্ন হবে ভাইয়া? বাষ্প উৎপন্ন হয়েছে। তা বাষ্পটা যে উৎপন্ন হইল, এটাই কিন্তু ভাইয়া কি বায়বীয় বা গ্যাসীয়। তাইলে যে আমরা মোমবাতি থেকে যে তিনটা যে আমরা ধর্মের কথা বলা হয়েছে বইতে, এটা তো এক্সপেরিমেন্ট করে দেখাই দিলাম। যদি তোমাদের পরবর্তীতে কোশ্চেন আসে, ঠিক এইভাবে আমি যেভাবে বললাম, এইভাবে যদি তোমরা উপস্থাপন করতে পারো ভাই, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের পরবর্তী যে টপিকটা আছে, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে তোমার বেসিক্যালি তোমাদের যে অধ্যায় আছে, এই অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিকটা। এই টপিকটা কি? গলন এবং স্ফুটন।
গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। হ্যাঁ দেখো, ফার্স্টে আমরা গলনটাকে নিয়ে একটু কথা বলি। গলন, আচ্ছা এই গলনটা কি? গলন মানে আমরা কি বুঝি? গলনটা হচ্ছে কোনো পদার্থ কঠিন থেকে যে তাপমাত্রায় গলতে শুরু করে সেটাই হচ্ছে গলন। হ্যাঁ, এখানে আমরা সিম্পল একটা উদাহরণ দিতে পারি, যেটা আমরা সবসময় দিয়ে থাকি, সেটা হচ্ছে ধরো পানি। পানি এটা যখন বরফে থাকবে তখন তো মাইনাস যে কোনো কিছু হইতে পারে, -ডিগ্রি সেলসিয়াস। এখন এই গলনটা প্রমাণ করতে হলে কি করতে হবে, যে ভাইয়া এখানে তাপ বাড়াইতে হবে। তুমি যদি এখানে তাপ প্রয়োগ করো, ঠিক আছে, এখানে যদি তুমি তাপ প্রয়োগ করো, তাপ প্রয়োগের ফলে কি হবে ভাইয়া, এখানে দেখবা যে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে সেটা হচ্ছে ওই বস্তুর গলনাঙ্ক। যেমন এটা হচ্ছে পানি, পানিটা কোন তাপমাত্রায় গলতে শুরু করবে সেটা ওই বস্তুর গলনাঙ্ক। সেটা অন্যান্য পদার্থের গলনাঙ্ক অন্যান্য হইতে পারে, কিন্তু আমরা জানি যে পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসে যখনই এই বরফটা যাবে তখন আস্তে আস্তে কী হবে, এই বরফটা আস্তে আস্তে পানিতে রূপান্তরিত হবে। তাহলে আমরা সংজ্ঞা হিসাবে কি লিখতে পারি, যে গলনাঙ্ক হলো ওই যে ওই বস্তু যে তাপমাত্রায় একটা বস্তু গলতে শুরু করবে ওইটা হচ্ছে ওই বস্তুর গলনাঙ্ক। হ্যাঁ, এটা বলতে পারি আমরা। তাহলে আমরা কি বলতে পারি, যে তাপ প্রয়োগে কঠিন বস্তু যে তাপমাত্রায় গলতে শুরু করবে সেটা ওই বস্তুর গলনাঙ্ক। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আমরা আসি স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কটা কি? স্ফুটনাঙ্ক হচ্ছে স্ফুটনাঙ্ক স্ফুটন স্ফুটনাঙ্কটা কি? স্ফুটনাঙ্ক হচ্ছে এইটাই ভাই, এখান থেকে যদি আমরা এই পানিটাকে এখানে নিয়ে আসি, এবং আনার পরবর্তীতে যদি আমরা এখানে একটা তাপ প্রয়োগ করি, হ্যাঁ, তাপ প্রয়োগের ফলে এটা কি হবে, এটা একসময় যখন ধরো পানি, আমরা এখানে পানি নিছি, আমরা জানি যে পানির যখন বাষ্প হওয়া শুরু করে কি ভাইয়া, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প হওয়া শুরু করে। যখন এটা বাষ্প হওয়া শুরু করবে, যখন এটা বাষ্প হবে, ওইটাই হচ্ছে ওই বস্তুর স্ফুটনাঙ্ক। হ্যাঁ, যখন এটা বাষ্পে শুরু হবে ওইটাই ওই বস্তুর কি স্ফুটনাঙ্ক। তাহলে আমরা সংজ্ঞা হিসেবে লিখতে পারি কি, যে তাপমাত্রায় কোনো বস্তু তরল পদার্থ থেকে বাষ্পে রূপান্তরিত হয় ওইটাই ওই বস্তুর স্ফুটনাঙ্ক। ওকে, বুঝতে পারছি? এইটাই হচ্ছে তোমার গলন এবং স্ফুটনাঙ্ক। এটা ভাইয়া তোমাদের বইতে অনেক সিম্পলভাবে দেওয়া আছে, আমরা অনেক বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, এই পর্যন্ত। এবং এর পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমার, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, এবং এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কর মাধ্যমে তোমার একটা গ্রাফ আছে, তোমাদের বইতে গ্রাফ আছে, খুব ইম্পর্টেন্ট গ্রাফ, এবং এই গ্রাফ সম্পর্কে তোমাদের অবশ্যই অনেক বেশি ধারণা থাকতে হবে, কারণ এই গ্রাফ থেকে বিগত সালে কোশ্চেন আসছে। চলো আমরা একটু গ্রাফটা অ্যানালাইসিস করি। গ্রাফটাতে কি আছে দেখো, গ্রাফটা হচ্ছে ধরো আমরা একটা অক্ষ নেই, আচ্ছা একটা অক্ষ নিলাম, আচ্ছা এই অক্ষতে এটা হচ্ছে সময়, হ্যাঁ এটা সময় দিলাম, এবং এটা হচ্ছে তাপমাত্রার স্কেল দিলাম। আচ্ছা, তাপমাত্রার স্কেল দেওয়া হয়েছে। এখন এইটা হচ্ছে শূন্য বিন্দু। এখন এইখানে হচ্ছে তুমি দেখো যে -20 ডিগ্রি, এইখানে দাও -10 ডিগ্রি, এখানে দাও 0 ডিগ্রি। হ্যাঁ, এখানে 0 ডিগ্রি, এখানে 10, এখানে দাও হচ্ছে
আচ্ছা 20 করে আমরা আগাই, হ্যাঁ 20, এখানে দেওয়া হচ্ছে 40, এখানে দেওয়া হচ্ছে 60, এখানে দেওয়া হচ্ছে 80, এখানে দাও 100, এখানে দাও 110। ওকে, এই সব কিছু হচ্ছে ভাইয়া ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা নিচ্ছি, সব কিছু সেলসিয়াস তাপমাত্রায় আমরা নিচ্ছি। এখন দেখো যখন এটা যাবে, এটা যখন ধরো আমরা এখানে পদার্থ হিসাবে আমরা নিছি পানি। এই পানি যখন এখানে আসছে তখন কি ভাই বরফ, যখন আস্তে আস্তে তাপমাত্রা বাড়ানো হয়েছে তখন আস্তে আস্তে বরফ, যখন এটা 0 ডিগ্রিতে গেছে ভাইয়া তখন কিছু সময় সে নিবে, কারণ যখন সে 0 ডিগ্রিতে যাবে তখন তার কাজ হচ্ছে বরফ থেকে পানিতে রূপান্তরিত হওয়া। এই যখন -10-এ আসে তখন সে বরফে আসে, যখন মাইনাস তোমার যখন ধরো -90 ডিগ্রিতে আছে, সরি এখানে একটু, হ্যাঁ হ্যাঁ ধরো এখানে যখন -1 ডিগ্রিতে আছে, যখন এখানে -1 ডিগ্রিতে আছে তখনও তোমার কি আছে ভাইয়া, জিনিসটা বরফে আছে। কিন্তু যখন এখানে 0 ডিগ্রিতে যাবে তখন সে কিছু সময় নেবে, সে আর তাপ গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত না ওই বরফ টোটালি পানিতে রূপান্তরিত হচ্ছে। হ্যাঁ, টোটালি যতক্ষণ পানিতে রূপান্তরিত না হচ্ছে ততক্ষণ সে আর তাপ গ্রহণ করবে না, এক্সট্রা তাপ গ্রহণ করবে না। যখন টোটালি সে পানিতে রূপান্তরিত হয়ে যাবে তখন ভাই কী হবে, এটা আস্তে আস্তে আবার তাপমাত্রা বাড়ার সাথে সাথে যখন দেখবা যে 100 ডিগ্রিতে চলে আসছে তখন আবার কি হবে ভাইয়া, এটা আবার একটা গ্রাফে পরিণত সময় নেবে, কিছু সময় নেবে, এবং সময় নেওয়ার ফলে সে কী হবে আস্তে আস্তে, এবং যত উপরে যাবা তত কী হবে ভাইয়া বাষ্পে পরিণত হবে। এবং এইখানে যখন যাবা টোটালি ভাইয়া বাষ্পে পরিণত হইতেছে, বুঝতে পারছো? যখন 100 ডিগ্রিতে যাবে এটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা, এটা স্ফুটনাঙ্ক। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে 0 ডিগ্রি থেকে এই যে সময়টা নিয়েছে এইটুকু আমরা বলতে পারি যে এটুকু কি বলতে পারি, এটা হচ্ছে পানির গলনাঙ্ক। এটা কি বলতে পারি ভাইয়া, এই যে 0 ডিগ্রিতে গেছে এটা কি বলতে পারি আমরা, এটা কি বলতে পারি ভাইয়া, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক। হ্যাঁ, তা আমরা এটা একটা নাম দিতে পারি, এটা ও বিন্দু দিতে পারি, এটা এ, এটা বি, এটা দিতে পারি সি, এটা দিতে পারি ডি, এটা দিতে পারি এফ। হ্যাঁ, যখন এইখান থেকে এখানে গেছে সে টোটালি পানি, হ্যাঁ পানি, কিন্তু যখন এইখানে পৌঁছাইছে সে আর পানিতে নাই, সে কি হয়ে গেছে ভাইয়া, সে সে স্ফুটনাঙ্কতে পরিণত হয়েছে। স্ফুটনাঙ্ক এটা কি ভাই, তাহলে এই যে সিডি অবস্থায় যখন আসে পানি তখন এই রেখাটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা, এবং যে সময় এ বিতে আছে তখন এটা কি ভাইয়া, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক। এবং এই তাপমাত্রায় বরফ গলতে শুরু করে এবং 100 ডিগ্রিতে কি হয়, বরফ বাষ্পীভূত হতে শুরু করে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা চার্ট গেল, এই চার্টটা তুমি ভালোভাবে অ্যানালাইসিস করবা, তোমার পাঠ্য বইয়ে আছে এবং বিগত সালের কোশ্চেনে দেখবা এই চার্ট নিয়ে প্রশ্ন আসছে, এগুলো একটু দেখবা এবং এটা রিপিট করবা, পরবর্তীতে পড়বা, দেখবা যে সুন্দরভাবে তুমি লিখতে পারবা।